রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার অটুট বন্ধুত্ব এবং দুই দেশের মধ্যকার গভীর সম্পর্কের কথা প্রায় সকলেরই জানা। আন্তর্জাতিক চাপকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে এই দুই বন্ধু তাদের ঘনিষ্ঠ সম্পর্ক এগিয়ে নিয়ে চলেছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন। তিনি মার্কিন মসনদে বসার কয়েক ঘন্টা পরই ভিডিও কলে কথা সেরেছেন পুতিন ও শি জিনপিং। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার এই দুই বিশ্ব নেতা ভিডিও কলে কথা বলেন। ভিডিও কলে পুতিন এবং জিনপিং উভয়ই সামনের দিনগুলোতে রাশিয়া এবং চীনের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার প্রতি আরও যত্নশীল হওয়ার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছেন বলে জানা গেছে। বিশ্বের অন্যতম বৃহৎ দুই অর্থনৈতিক জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং ব্রিক্স, এই দুই জোটের প্রধান শরিক রাশিয়া এবং চীন। ২০২৪ সালে সাংহাই কোঅপারেশন এবং ব্রিক্সের সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত যে ইস্যুগুলোতে মস্কো এবং বেইজিং একমত হয়েছিল, ভিডিও কলে সেই সব স্মরণ করেন জিনপিং। আর পুতিন বলেন, অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতাপূর্ণ সম্পর্ক যে গতিতে এগোচ্ছে তাতে তিনি সন্তুষ্ট। ভবিষ্যতেও এই গতি অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করছেন তিনি। উল্লেখ্য যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন যখন বেইজিং সফর করেন তখন চীন ও রাশিয়ার মধ্যে অবাধ অংশীদারিত্ব ঘোষণা করেন। ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েকদিন আগে তিনি এই ঘোষণা দেন। সাম্প্রতিক মাসগুলোতেও পুতিন চীনকে মিত্র হিসেবে সম্বোধন করেন। বৈঠকের বিষয়ে ক্রেমলিন একটি ভিডিও অনুসারে শিকে পুতিন বলেন, আমি আপনার সঙ্গে একমত যে মস্কো এবং বেইজিং এর মধ্যে সহযোগিতা জাতীয় স্বার্থের ভিত্তিতে এবং বৃহৎ দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত সেই বিষয়ে মতামতের মিলের ওপর তৈরি। আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস এবং সমর্থন, সমতা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে। এই সংযোগগুলো হবে স্বয়ংসম্পূর্ণ, দেশীয় রাজনৈতিক কারণ এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। এদিকে শি পুতিনকে তার প্রিয় বন্ধু বলে সম্বোধন করে বলেন, তাদের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে, ভবিষ্যতে তা নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশা করেন তিনি। এই মুহূর্তে গাজায় চলছে যুদ্ধবিরতি। এর মাঝে কথা ছিল দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী তাদের অভিযান স্থগিত রাখবে, কিন্তু কথা রাখল না বর্বর ইসরায়েলি সেনারা। জানা গেছে ২১ জানুয়ারি মঙ্গলবার ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযানে পশ্চিম তীরের জেনিনে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। তথ্যটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে। খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিট জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় এবং ইসরায়েলি ড্রোন ওই এলাকার দুটি স্থানে হামলা চালায়। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান নিশ্চিত করেছে, শরণার্থী শিবিরের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ এবং শিনবেট নিরাপত্তা পরিষেবা জেনিনে সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য একটি বিস্তৃত এবং উল্লেখযোগ্য অভিযান শুরু করেছে। তিনি বলেন, ইরানি অক্ষ যেখানেই পৌঁছাবে তার বিরুদ্ধে আমরা পদ্ধতিগতভাবে এবং দৃঢ়তার সঙ্গে কাজ করছি। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং পশ্চিম তীরে আমরা এখনও সক্রিয় আছি। ইসরায়েলি সামরিক বাহিনীর ওই বিবৃতিতে এই অভিযানকে লোহার প্রাচীর বলা হয়েছে এবং যতক্ষণ প্রয়োজন এটি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুদস ব্রিগেড নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা জেনিনে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে এবং সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ফিলিস্তিনি গোষ্ঠী হামাসও জেনিনে ইসরায়েলি হামলা মোকাবেলায় ফিলিস্তিনিদের পশ্চিম তীরে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকালে বেশ কয়েকটি ড্রোন হামলার পর ইসরায়েলি সামরিক গাড়িবহর জেনিন এবং শরণার্থী শিবিরে প্রবেশ করেছে। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মিলেছে শতাধিক লাশ। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত ২ দিনে সেখান থেকে পচা গলা এসব মরদেহ উদ্ধার করা হয়।
22 জানুয়ারি বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে 2 দিনে 120টি পচা লাশ উদ্ধার করা হয়েছে। স্বাভাবিক জীবনযাপনের আশায় এরই মধ্যে শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ। তবে ভারী যন্ত্রপাতির অভাবে ধ্বংসাবশেষ সরানোর কাজে বেগ পেতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে মঙ্গলবার গাজায় মানবিক সহায়তা নিয়ে প্রায় 900 ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে দেশটিতে মাত্র 2 দিনেই ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। ক্ষমতা বুঝি নিয়েই 78টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প, যার ফলশ্রুতিতে এবার প্রবল আতঙ্কে আছেন নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা। নথিপত্রহীন বাংলাদেশিরাও একইভাবে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, কেননা 20 জানুয়ারি ট্রাম্প শপথ গ্রহণের পর থেকেই নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। শপথ গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার পর্যন্ত শুধু অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। জো বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল সহ নতুন 47টিতে স্বাক্ষর করেছেন তিনি। অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার ঘোষণাও দিয়েছেন তিনি। এর মধ্যে ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যে। নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিউ ইয়র্কে অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা মুনতাহা রুবার ভাষ্য, নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রহীন 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইস। এ সময় তারা সাদা পোশাকে ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি বলেন, ফুলটন এলাকায় আমরা আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে আমাদের পরিচয়পত্র দেখাতে বলেন। একজন প্রতিবাদী হয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের 5ম সংশোধনী অনুযায়ী তিনি তাঁর পরিচয়পত্র দেখাতে বাধ্য নন। তিনি একথা বলায় তাঁকে গ্রেপ্তার করে অন্যদের ছেড়ে দেওয়া হয়। কিছুটা দূরে একই এলাকায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের শপথ অনুষ্ঠানে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে লাখ লাখ অনুপ্রবেশকারী নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়েছে। সীমান্তে প্রবেশ প্রথমেই বন্ধ করা হবে, তারপর বের করে দেওয়া হবে অপরাধীদের। ইতোমধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে, রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি রাজু মহাজন সংবাদ মাধ্যমে বলেছেন, ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারে। যারা ব্রাজিল, আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার পথ ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকতেন, সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আগে সরকারি চাকরির ক্ষেত্রে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হতো, সে হিসেবে অভিবাসীরা বিভিন্ন জায়গায় চাকরির ব্যাপক সুযোগ পেয়েছেন। এখন থেকে মেধার ভিত্তিতে সেসব নিয়োগ নির্ধারিত হবে, ফলে ছাঁটাই হতে পারেন অসংখ্য বাংলাদেশি। সংবিধানের তোয়াক্কা না করে নির্বাহী আদেশ জারি করে জন্মসূত্রে নাগরিকত্বের একটি বিধানও বাতিল করেছেন ট্রাম্প। এতে এখন থেকে 30 দিন পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানেরা দেশটির নাগরিকত্ব পাবে না। তবে ইতিমধ্যে এই নির্বাহী আদেশের বিরুদ্ধে 24টি রাজ্য ও শহরে মামলা হয়েছে। যেহেতু এটি মার্কিন সংবিধানের 14th সংশোধনের বিরুদ্ধে যায়, সে কারণে হাইকোর্ট এটি বাতিল করে দিতে পারে।